মিস্টার ঘোষ, আপনি সেনাবাহিনীতে চাকরি করতেন, সেখান থেকে বিজেপির প্ল্যাটফর্মে কিভাবে এলেন? আমি যখন দেশের সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন আমার মনে একটা মাইন্ড সেট হয়ে যায় যে নেশন ফার্স্ট। একটা সিদ্ধান্ত নিলাম আমি দেশের জন্যে কোনো কাজ করতে চাই। পলিটিক্যাল পার্টি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম। সেনাবাহিনী একটা রেজিমেন্টেড ফোর্স, আবার বিজেপিও একটা রেজিমেন্টেড দল। এই দু জায়গাতেই আপনি কাজ করেছেন। এই দুই জায়গার মধ্যে পার্থক্য কী চোখে পড়েছে আপনার? আমাদের ফোর্সের যে একটা শিডিউল মেনটেন করা হয়, আর এই আমাদের রাজনৈতিক দলের মানে ফিক্স কোনো শিডিউল টাইম হয় না। আপনি ডক্টর মনমোহন সিংয়ের আমলে ইউপিএ 1, ইউপিএ 2 সেনাবাহিনীতে কাজ করেছেন, পরবর্তীতে মোদী সরকার আমলেও সেনাবাহিনীতে কাজ করেছেন। এই দুই সরকারের আমলে সেনাবাহিনীর অ্যাক্টিভিটিতে কী পার্থক্য চোখে পড়েছে আপনার? আপনি দেখেছেন মাঝখানে অপারেশন সিঁদুর চালিয়েছিল, যে এই সরকার থাকাকালীন অত্যাধুনিক যেসব সুবিধা আমাদের, সেই সব সুবিধা পাওয়ার জন্যে যা এই লড়াই আমরা এই ভারতীয় সেনা যা পাকিস্তানের প্রতি জবাব দিতে পেরেছে, তা আমি আশা রাখবো এইরকম যে পাকিস্তান, বাংলাদেশ এই ধরনের যেসব দেশগুলো আছে, ইন্ডিয়ার প্রতি কোনোদিন ওদের ক্ষমতা হবে না যে চোখ তুলে তাকানো। আপনি বললেন অপারেশন সিন্দুর হয়েছে। অপারেশন সিন্দুরের পর আপনি এটা কি বলতে পারবেন যে পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে কোনো সন্ত্রাসবাদী আমাদের ভারতবর্ষে এসে আর অ্যাটাক করবে না? পাকিস্তানের সেই ধরনের কোনো ক্ষমতা নেই যে ইন্ডিয়ার প্রতি কোনো আক্রমণ করবে এবং সন্ত্রাস চালাবে, এরকম কোনো ওদের ক্ষমতা নেই। সেনাবাহিনীতে থাকাকালীন আপনি বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। বাইরের রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের পার্থক্য কী চোখে পড়েছে আপনার? যে আমরা একসময় শুনেছি এটা সোনার বাংলা, সোনার বাংলায় আর নেই। আপনি বললেন প্রচুর পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বিভিন্ন স্টেটে যায়। আমরা তো এটাও দেখেছি, বিজেপি শাসিত স্টেট, ধরুন বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে এসে কাজ করছে। এই বিষয়ে আপনি কী বলবেন? আপনি বললেন সেনাবাহিনী মানেই লড়াই। এখন আপনি রাজনীতিতে আছেন। যদি আপনার পার্টি আগামী বিধানসভা নির্বাচনে আপনাকে ভোট ময়দানে লড়াই করতে পাঠায়, তাহলে কি আপনি লড়াই করবেন? দল আমাকে ভাবে কোথাও আমাকে প্রার্থী করবেন, তা আমি সেটা লড়াই করে সেই একই চিন্তাধারায় লড়াই করে জিতে নিয়ে এসে আমি দেখাবো, এটাই আমি মনে করি। আচ্ছা, যদি এমন হয় কালীগঞ্জ, পলাশিপাড়া, নাকাশিপাড়া, চাপড়া সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে আপনাকে বললো ভোট ময়দানে লড়াই করতে, কি করবেন? সংখ্যালঘুরাই যে বিজেপির বিরুদ্ধে এমন তো কিছু নেই। সংখ্যালঘু বিজেপিকে একাধিক লোক ভালোবাসে। এসআইআরের ফলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে সংখ্যালঘু ভোট বাদ যাবে প্রচুর, আর আপনারা জিতবেন। আপনারা কি এই আশাতে আছেন? টিএমসি তো অভিযোগ করছে আপনারা এসআইআরকে সামনে রেখে সংখ্যালঘু ভোট কাটছেন। এই রাজ্যে মমতা সরকার উনি বুঝে গেছেন আর আমার সরকার টিকবে না, যার কারণে উনি ওনার এই ধরনের কথাগুলো মুসলমান সম্প্রদায়কে বোঝাতে চাইছে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিনা পানি ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কৃষ্ণনগর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। টক বাংলাতে আজকে আমরা পেয়ে গেছি বিজেপি নেতা বাপন ঘোষকে। প্রথমেই বাপনবাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। মিস্টার ঘোষ, আপনি সেনাবাহিনীতে চাকরি করতেন, সেখান থেকে বিজেপির প্ল্যাটফর্মে কিভাবে এলেন? আমি যখন দেশের সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন আমার মনে একটা মাইন্ড সেট হয়ে যায় দি নেশন ফার্স্ট। আমি আফটার দ্য ভিআরএস বাড়িতে এসে বুঝলাম এবং দেখলাম মানুষের স্বার্থে কিছু কাজ করতে ইচ্ছা। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম পলিটিক্স ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, এবং ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম। তো এই দেশের এমন একটা রাজনৈতিক দল যে ভারতীয় জনতা পার্টি, তাদের নির্দেশ সেম একই রকম ফোর্সের মতো চিন্তাধারা, যার কারণে আমার অনেক ভালো লেগেছে এবং এই পার্টিতে জয়েন করার মূলত কারণ এটাই। আমি এই পার্টিতে জয়েন করে আমি খুব নিজেকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি যে মানুষের এই রাজনৈতিক দলের যে নির্দেশ
যা আমার ফোর্সের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী যে কাজ করতে হবে সেই কাজ আমি পাবলিকের বা জনতার সামনে করতে পারছি, তাতে আমি খুব গর্বিত নিজে মনে করছি। তাই আমি এই কাজ করতে পেরে বিজেপি এমন একটা বৃহত্তর রাজনৈতিক দল, তো এই দলের সকল পরিবারকে আমার কোটি কোটি নমস্কার এবং প্রণাম এবং শ্রদ্ধা জানাই। সেনাবাহিনী একটা রেজিমেন্টেড ফোর্স, আবার বিজেপিও একটা রেজিমেন্টেড দল, এই দু জায়গাতেই আপনি কাজ করেছেন। এই দুই জায়গার মধ্যে পার্থক্য কী চোখে পড়েছে আপনার? আমাদের ফোর্সের যে একটা শিডিউল মেনটেন করা হয়, মানে আমাদের সময় অনুযায়ী শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, এই সময় অনুযায়ী সূর্য উদয় এবং অস্ত যাওয়া পর্যন্ত একটা শিডিউলের একটা ফিক্স একটা টাইম টেবিল অফিসে অর্ডার হয়, যার কারণে হয়তো দেখা গেল গরমকালে 5:30 কি শীতকালে 6:10 এই অনুযায়ী আমাদের প্যারেড প্রোগ্রাম চালু হয়। তারপরে একটা ব্রেকফাস্টের টাইম থাকে 8:40, তারপরে প্যারেড প্রোগ্রামের টাইম থাকে 40 মিনিট করে আমাদের প্যারেড হয়, তারপরে 5 মিনিট অফ থাকে। এই মতো অনুযায়ী আমাদের দুপুরে লাঞ্চের টাইম থাকে। তারপরে যার যেমন ডিউটি সে ডিউটিতে, তার মাঝখানে ডিউটি থাকলে ডিউটিতেও তাকে যেতে হয়। এবং ইভিনিংয়ে আমাদের গেম পিরিয়ড হয়। সন্ধ্যাবেলায় আমাদের আমাদের সূর্য অস্তের যে আমাদের ভারতীয় জনগণের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্রীয় পতাকা নিচে করে আমাদের পুরো ফোর্সের সিস্টেমটাকে সমাপ্ত করা হয় এবং যার যার ডিউটি সে নিজের সিস্টেম অনুযায়ী মেনে চলে। আর এই আমাদের রাজনৈতিক দলের ফিক্স কোনো শিডিউল টাইম হয় না। যেমন আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী যেদিন যেমন আমাদের সিস্টেম টাইম দেয় সেই মতো তখনই এই কাজটা আমাদেরকে করতে হয়। কোনো দিন দেখা গেল রাতেও করতে হয়, কোনো দিন দেখা গেলো সকাল 5টা উঠে গিয়েও আমাদের সেই কাজটা করতে হয়, আবার কোনো দিন দেখা গেলো সেদিনটা আমাদের রেস্টও পেয়ে যায়। কিন্তু এই যে এখানে এর ভিতরে একটা আলাদা মজা আছে যে কিন্তু আমরা পাবলিকের সঙ্গে মিশে এই কাজটা করতে পারি। এই কাজটা কিন্তু ফোর্সের ভিতরে পাবলিকের সঙ্গে কিন্তু মেশা যেত না। এইখানেই পার্থক্য। আপনি ডক্টর মনমোহন সিংয়ের আমলে ইউপিএ 1, ইউপিএ 2 সেনাবাহিনীতে কাজ করেছেন, পরবর্তীতে মোদী সরকার আমলেও সেনাবাহিনীতে কাজ করেছেন। এই দুই সরকারের আমলে সেনাবাহিনীর অ্যাক্টিভিটিতে কী পার্থক্য চোখে পড়েছে আপনার? আমি যখন 15ই মার্চ 2003-এ ফোর্সে জয়েন করি, তখন ফোর্সের যে উন্নতি এবং অ্যাকোমোডেশন থেকে শুরু করে, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যে সুযোগ সুবিধা বা ওয়েলফেয়ার সেই সময় যে জিনিস ছিল এখন তার থেকে অনেক উন্নতি। যেমন 2003 সালে আমরা বোল্ট অ্যাকশন হাতিয়ার নিয়ে ট্রেনিং করেছি। তারপরে ছিল SLR, এবং এই আমাদের ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্টে আসার পরে বিভিন্ন রকম উন্নত অত্যাধুনিক হাতিয়ার যা বিভিন্ন দেশ থেকে এই দেশে ম্যানুফ্যাকচারিং করে যা এই দেশে আমাদের ফোর্সকে পরিষেবা দিয়েছে, যার ফলে এবং আগে আমরা বুলেট প্রুফ জ্যাকেট 18 কেজি ওজনে ব্যবহার করে রাস্তায় ডিউটি করেছি, কিন্তু এখন সেই বুলেট প্রুফ 2 কেজি 600 গ্রাম ওজনের বুলেট প্রুফ যা এই সরকার এনে আমাদেরকে প্রতিটা ফোর্সকে কমফোর্টেবল মেসেজ করার জন্যে এবং ডিউটি করার জন্যে বিভিন্ন আমাদের টেরিটরি ডিউটিগুলো করতে হয়। যেমন ছত্তিশগড় আছে, একাধিক 30-40 কিলোমিটার রান করতে হয় আমাদের, এবং সেই সময় 18 কেজি বুলেট প্রুফ জ্যাকেট পরে আমাদের রান করা সম্ভব ছিল না, অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। কিন্তু এখন 2 কেজি 600 গ্রাম বুলেট প্রুফ জ্যাকেট এবং ছোট ছোট অত্যাধুনিক হাতিয়ার নিয়ে এই দেশের আমাদের পরিষেবা এই সরকার দিয়েছে। এইখানেই অন্তর। এবং অ্যাকোমোডেশনও, আগের যে অ্যাকোমোডেশন ছিল, আমরা যেই সময় ফোর্সে ভর্তি হয়েছিলাম আমরা ট্যান্টে ট্রেনিং করেছি, 180 ট্যান্ট, EPIT ট্যান্ট, এই ধরনের ট্যান্টের নাম ছিল আমাদের ফোর্সের। তাই এখন অস্থায়ী 1-2 দিন কোনো জায়গায় ক্যাম্প লাগালে সেখানে ট্যান্ট, বাকি আদারওয়াইজ প্রতিটা ক্যাম্পে পাকা ফিক্সড অ্যাকোমোডেশন এবং ভালো গাড়ি
এবং যাতায়াত করার জন্যে ফোর্সকে এসিএস সুবিধা দিয়েছে, যেটা এয়ার কোরিয়ার সার্ভিস। বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে যে এয়ার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিদিন আমরা ছুটি এবং ডিউটি যেতে পারছি এবং রাজধানীর ট্রেনে আমরা সফর করতে পারছি। ন্যূনতম 3 টিয়ার যত যে র্যাঙ্কেরই কম র্যাঙ্কের চাকরি, যদি যে কোনো একটা ডি গ্রুপেরই চাকরি হয়, তারাও 3 টায়ার ট্রেনের টিকিটে যাত্রা করতে পারছে। আগে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ছিল না, তাই এই সরকার আসার পরে এই সুযোগ সুবিধাগুলো সকল ফোর্সের প্রতি অনেক ভালো হয়েছে। যা দেশের আমাদের যে অপোজিশন দেশ পাকিস্তান, আপনি দেখেছেন মাঝখানে অপারেশন সিঁদুর চালিয়েছিল, যে এই সরকার থাকাকালীন অত্যাধুনিক যেসব সুবিধা আমাদের বিভিন্ন রকম লড়াকু জাহাজ, যেটা এয়ারফোর্সের মাধ্যমে অনেক কিছু আপনারা টিভিতে দেখেছেন, সেই সব সুবিধা পাওয়ার জন্যে যা এই লড়াই আমরা এই ভারতীয় সেনা যা পাকিস্তানের প্রতি জবাব দিতে পেরেছে। তা আমি আশা রাখবো এই রকম যে পাকিস্তান, বাংলাদেশ, এই ধরনের যেসব দেশগুলো আছে, ইন্ডিয়ার প্রতি কোনোদিন ওদের ক্ষমতা হবে না যে চোখ তুলে তাকানো। যা এই দেশ এত শক্তিশালী সেনাবাহিনী আজকের দিনে হয়েছে, তা এই সরকারকে এই শক্তিশালী করার জন্য, এত ফোর্সকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আপনি বললেন অপারেশন সিন্দুর হয়েছে। অপারেশন সিন্দুরের পর আপনি এটা কি বলতে পারবেন যে পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে কোনো সন্ত্রাসবাদী আমাদের ভারতবর্ষে এসে আর অ্যাটাক করবে না? দেখুন, পাকিস্তান আজকে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার প্রতি তো কোনো শত্রুতা করবে এটা তো কোনো ধারণা মানুষের থাকা যায় না। পাকিস্তানের সেই ধরনের কোনো ক্ষমতা নেই যে ইন্ডিয়ার প্রতি কোনো আক্রমণ করবে এবং সন্ত্রাস চালাবে, এরকম কোনো ওদের ক্ষমতা নেই। যা এক অপারেশন সিন্দুরের মাধ্যমেই ভারত সরকার সেটা বুঝিয়ে দিয়েছে সেনাদের মাধ্যমে। পাকিস্তানের সেনা তো দূরের কথা, পাকিস্তানের দেশের উন্নয়ন সেটাই তার কোনো নির্দিষ্ট ঠিক নেই এবং পাকিস্তানের সরকারই ঠিকমতো মেনটেন করে চলতে পারছে না। নিজের দেশেই তার দুর্ভিক্ষ এবং নিজের অশান্তি এবং পিওকে নিয়েও ঝামেলা চলছে। নিজের দেশে তারা নিজেরাই শান্তিতে নেই, তা অপর দেশকে কীভাবে তারা আক্রমণ করবে? আমার মনে হয় না যেন সেই ক্ষমতা পাকিস্তান ইন্ডিয়ার উপর কোনো আক্রমণ পুনরায় করার কোনো সাহস পাবে। সেনাবাহিনীতে থাকাকালীন আপনি বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। বাইরের রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের পার্থক্য কী চোখে পড়েছে আপনার? ফোর্সের ভাষায় একটা বলে মিনি ইন্ডিয়া, যে রেজিমেন্টটা মিনি ইন্ডিয়া। এমন না যে এরা বাঙালি এরা এক জায়গায় থাকবে, এটা কোনো জিনিস। বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কারে বিভিন্ন কালচারের লোক কিন্তু একই ক্যাম্পে থাকে এবং একই জায়গায় রান্না হয়, একই রকম সংস্কারে মেশে। ফোর্সের কালচার এটা। বাকি ওইখানে আমার বন্ধু বান্ধব যারা ছিল ওনাদের মাধ্যমে আমি জানতে পারতাম, মানে যেমন গুজরাটে ইলেকশন করাতে গেছি বা কোনো ডিউটি গেছি, এরকম বিভিন্ন জায়গায় আমাদের ডিউটি সূত্রে যেতে হয়েছে। সেই সময় দেখা যেত ওখানে বাঙালিরা রাজমিস্ত্রি কাজ করছে। কেউ কোনো জায়গায় আমাদের নোংরা আবর্জনা, আপনি যদি যান দেখতে পাবেন মহারাষ্ট্রে বা গুড়গাঁও সাইডে একাধিক বাঙালি যে নোংরা আবর্জনা সেগুলো তুলে নিজের জীবনযাপন করছে। তখন আমাদের কাছে ওখানে ওনারা আমাদেরকে অনেক কমেন্ট করতেন, বন্ধুরা দেখ বাঙালি এখানে কি করছে। সেখানে অনেক আমাদের মাথা নিচু হয়েছে এবং খারাপ লেগেছে যে আমরা একসময় শুনেছি এটা সোনার বাংলা, কিন্তু তা সোনার বাংলায় আর নেই। এটা একমাত্র হয়েছে ভাতার বাংলা, যেটা আমরা কোনো দিন এই সরকারের বা মমতা দিদির উপর আমরা আশা করতে পারিনি। যখন এই সরকার সিপিএমকে তাড়িয়ে এসেছিলেন, আমরা ভেবেছিলাম এই সরকার কোনো ভাতাশ্রী হবে না, কোনো ভাতার সরকার হবে না, সরকার উন্নয়নের সরকার হবে। যা টোটালটাই তার উল্টো হয়ে গেছে। তার যোগ্য জবাব আমাদের এখানকার মানুষ দেবে, তা মানুষ দেখছেন। তা আপনি যদি হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে কোনো মেল ট্রেনের কাছে আপনি দাঁড়িয়ে থাকেন, ট্রেনে একাধিক লোক পরিযায়ী শ্রমিক হিসাবে, কেউ কেরালায়, কেউ ব্যাঙ্গালোর, কেউ মহারাষ্ট্রে, কেউ গুজরাটে, কেউ হরিয়ানায়, কেউ দিল্লি, বিভিন্ন জায়গায় সব কর্মসূত্রে কাজ করতে যাচ্ছে। কেন যাচ্ছে ওনাদেরকে অনেক প্রশ্ন করে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, বা আমরা নিজেরাও করেছি। ওনারা বলতে চাই এই 1,500 টাকায় আমাদের ভাতা নিয়ে আমাদের কোনো দিন যাপন করা যাবে না, আমাদের যাই কর্ম। তাই এই রাজ্যে আমি লাস্ট দুর্গাপুর থেকে আমি রিটায়ার করি
দুর্গাপুরে একটা এমএমসি বলে একটা বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরিটা টোটালটাই আজকে গাছে পরিণত হয়েছে। তার যন্ত্র কারখানার যে জিনিসপত্র এবং কোয়ার্টার্স সবই গাছ পরিণত হয়েছে। সেই ফ্যাক্টরি এগুলো যদি আমি মনে করি এই সরকার চালু করবেন, এবং আমাদের এই নদিয়ারই পলাশিতে একটা সুগার মিল আছে, আমরা অনেক পুরাতন সুগার মিল যা জেনেছি বা দেখেছি, তাই এই সুগার মিলটা যদি চালু হয় এবং এই রাজ্যের বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরি এগুলো যদি চালু হয়, তা আমি মনে করি মানুষের ভাতার আর কোনো প্রয়োজন নেই বা মানুষের কোনো ভাতার দরকারও নেই। মানুষের রোজগার থাকলে মানুষ নিজেই জীবনযাপন করে অনেক বৃহত্তর অন্যান্য রাজ্যের মতো স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে পারবে। আপনি বললেন প্রচুর পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বিভিন্ন স্টেটে যায়, আমরা তো এটাও দেখেছি বিজেপি শাসিত স্টেট, ধরুন বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে এসে কাজ করছে। এই বিষয়ে আপনি কী বলবেন? বিহার এবং উড়িষ্যা থেকে যারা এখানে এসে কাজ করছে, ওরা আজকে নতুন না, ওরা দীর্ঘদিন থেকে, ওদের পূর্বজন আপনি দেখবেন তারা এখানেই আছে, তারা এখানে এস্টাবলিশ হয়ে গেছে, যার কারণে ওদেরকে ওরা নামে উড়িয়া, নামে বিহারি, কিন্তু অ্যাজ এ বেঙ্গলি হিসাবেই ওদেরকে মানা আমাদেরকে প্রয়োজন আমি মনে করি, যেহেতু এখানে অনেক পূর্বপুরুষ থেকে এখানেই রয়েছে। তো এখানে ওরা বাইরে থেকে কেউ এখানে কাজ করতে আসে না, এখান থেকে বাইরে কাজ করতে লোকে যায়, যেটা দেখা যায় টিভিতে এবং একাধিক জায়গায় আপনি গেলে নিজেই বুঝতে পারবেন। আপনি বললেন সেনাবাহিনী মানেই লড়াই। এখন আপনি রাজনীতিতে আছেন, যদি আপনার পার্টি আগামী বিধানসভা নির্বাচনে আপনাকে ভোট ময়দানে লড়াই করতে পাঠায়, তাহলে কি আপনি লড়াই করবেন? দেখুন, আমরা মূলত সেনাবাহিনীতে লড়াই করা এবং লড়াই করে বাঁচা এবং লড়াই করে অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই আমরা শিখেছি। যদি দল আমাকে ভাবে কোথাও আমাকে প্রার্থী করবেন, তা আমি সেটা লড়াই করে সেই একই চিন্তাধারায় লড়াই করে এবং লড়াই করে জিতে নিয়ে এসে আমি দেখাবো, এটাই আমি মনে করি। আপনি ভোটে লড়াই করলে কোথা থেকে লড়বেন? দেখুন, সেটা আমি কিছু এখন বলতে পারব না। দল যদি আমাকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রার্থী দেয়, তাও সেখানে আমি লড়াই করে জিতে দেখানোর আমি চেষ্টা না, আমি নিজের লড়াই করে দেখাবো। যদি দল ভাবে আমাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাকে প্রার্থী দেবে, তাও সেখানে আমি একই রকম ফোর্সে যেমন লড়াই করে জিতে এবং নিজের অধিকার নিয়ে আসা শিখেছি দেশের, সেই একই রকম আমার এই দলের অধিকার ছিনিয়ে নিয়ে এসে দেখানোর ক্ষমতা আমার রয়েছে এবং আমি চেষ্টা করব। আচ্ছা, যদি এমন হয় কালীগঞ্জ, পলাশিপাড়া, নাকাশিপাড়া, চাপড়া সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে আপনাকে বললো ভোট ময়দানে লড়াই করতে, কি করবেন? দেখুন, সংখ্যালঘু ওরাও তো এক মানুষ আমাদের মতো। সংখ্যালঘুরাই যে বিজেপির বিরুদ্ধে এমন তো কিছু নেই। সংখ্যালঘু বিজেপিকে একাধিক লোক ভালোবাসে, যেটা আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ওদের অপব্যবহার করেছে, সেটা কিন্তু সংখ্যালঘুরা আজকের দিনে বুঝে ফেলেছে। এই মমতা সরকার আমাদের প্রয়োগ করেছে, কিন্তু কিছু দেয়নি, দিয়েছে কি কিছু ভাতা, সেটা ওনারা বুঝে গেছেন সংখ্যালঘুরা, যার কারণে আজকের ডেটে সংখ্যালঘুরা সব বিজেপির দিকে তাকিয়ে বসে আছে। বিজেপিকে কবে ভোটটা হব তার বোতাম টিপে বিজেপিকে ভোট দেবো এবং এই উন্নয়ন সরকারের সাথে আমরা যুক্ত হব। এসআইআরের ফলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে সংখ্যালঘু ভোট বাদ যাবে প্রচুর, আর আপনারা জিতবেন, আপনারা কি এই আশাতে আছেন? দেখুন, এসআইআর ব্যাপারটা এটা অলরেডি ইলেকশন কমিশনারের একটা সফটওয়্যার ভিত্তিক এসআইআর হচ্ছে। সফটওয়্যার কোনো দিন দেখে বসে নাই এটা সংখ্যালঘু, এটা হিন্দু, এটা শিখ, এটা জৈন, এটা পারসি, এরকম সফটওয়্যার কোনো দিন চিনে কাউকে বসে নেয়। সফটওয়্যারকে যেমন যেটা সত্য প্রমাণ হবে, সফটওয়্যার অটোমেটিক সেটা ওকে হবে। এটাই সফটওয়্যারের উপরে টোটালটা ভিত্তি করে চলছে। এখানে হিন্দু মুসলমান এরকম কোনো ফ্যাক্ট নেই। যারা হিন্দু বিজেপি ভোটার, তারাও বিভিন্ন জনার ডাক পেয়েছেন এবং হিয়ারিংয়ে তাদেরকে নোটিশ পেয়েছে। হিয়ারিংয়ে তাদেরকে যে বিডিও অফিস থেকে শুরু করে যার যেখানে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে তাদেরকে যেতে হয়েছে এবং তার যে যে শর্তগুলো ছিল ইলেকশন কমিশনের, সেই শর্তগুলো তাদের নির্দেশ অনুযায়ী সেখানে ডকুমেন্টস বুঝিয়ে তাদের দিতে হয়েছে এবং তার যদি তার ডকুমেন্টস সেখানে বুঝিয়ে দিতে পারে, তার নাম সফটওয়্যারে ওকে হবে, তা নাহলে কোনো নাম তার থাকবে না। এতে মুসলমানদের একই রকম নিয়ম। এইখানে কোনো হিন্দু মুসলমানের কোনো সিস্টেম নেই।
টোটালটাই ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী সফটওয়্যার ভিত্তিক কাজ হচ্ছে, সেটাই যেটা সত্য সেটাই প্রমাণ হবে। টিএমসি তো অভিযোগ করছে আপনারা এসআইআরকে সামনে রেখে সংখ্যালঘু ভোট কাটছেন। এবং তৃণমূলে অপপ্রচার ছাড়া তো আর কিছু নেই। এসআইআর তো শুধু এই রাজ্যে হচ্ছে না, এরকম 12টা রাজ্যে এসআইআর চলছে। টিভিতে তো আমি কোনোদিন দেখতে পাচ্ছি না অন্য রাজ্যে এই ধরনের কোনো কথোপকথন উঠে আসছে। তো এই রাজ্যে মমতা সরকার উনি বুঝে গেছেন আর আমার সরকার টিকবে না, যার কারণে উনি ওনার এই ধরনের কথাগুলো মানে মুসলমান সম্প্রদায়কে বোঝাতে চাইছে, যা ওদেরকে উগ্র করে বিভিন্ন রকম লড়াই দাঙ্গা ফাঁসাদে মানে লাগিয়ে যাতে ইলেকশন কমিশনারকে হ্যাং করা যায় এবং তার ভোট যাতে আরও পিছিয়ে যায়, সরকার যাতে উনি গদিতে আরও কিছুদিন থাকতে চায়, তার ওনার চিন্তাধারায় এটা মমতার চিন্তাধারা। এটা কোনো পাবলিকে বা ইলেকশন কমিশনারের কোনো চিন্তাধারা নেই। চলে এসেছে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, শুরু করবো র্যাপিড ফায়ার। মিস্টার ঘোষ, র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, রাজনাথ সিং নাকি অমিত শাহ? আমার কাছে দুজন একই রকম শ্রদ্ধেয় ব্যক্তি। ভারতের ভয় কোন সেনাবাহিনীকে, আমেরিকান সেনা নাকি চীনা সেনা? দেখুন, আমেরিকা সেনা বলুন চাই চায়না সেনা বলুন, এই দুজনের চেয়ে ইন্ডিয়া আজকের দিনে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শক্তিশালী সেনা এবং খুব মজবুতশালী এবং গর্বের সাথে কাজ করে, দেশের স্বার্থে কাজ করে, সেটা একমাত্র ইন্ডিয়ারই সেনা। কি খেতে পছন্দ করেন, আমিষ নাকি নিরামিষ? দেখুন, আমি দুটোই খেতে ভালোবাসি। কোথায় বেশি কমফোর্ট কাজ করতেন, সেনাবাহিনী নাকি রাজনীতির ময়দান? সেনাবাহিনীতে যখন ছিলাম আমি দেশের স্বার্থে কাজ করেছি এবং আমার মনে হয়েছে সেনাবাহিনীতে থাকাকালীন নেশনের উদ্দেশ্যে আমি কাজ করতে চাই। তাই ভলেন্টারি রিটায়ারমেন্ট আসার পরে আমি নির্দিষ্ট একটা নির্ণয় নিই যে আমি ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা ঠিক, ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলা সবটাই আমি ভালো লেগেছে এবং বুঝেছি। তাই আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে আমি দেশের স্বার্থে উন্নয়নের সাথে কাজ করতে চাই এবং নির্দেশ অনুযায়ী আমি কাজ করছি, তাতে আমি খুব গর্বিত এবং আনন্দিত এবং আগেও আমি করতে চাই। দুজন সভাপতির নাম বলছি, পছন্দের সভাপতি বলবেন, অর্জুন বিশ্বাস নাকি আশুপাল? অর্জুন দা বর্তমানে প্রেজেন্ট আমাদের জেলা সভাপতি। উনি খুব শ্রদ্ধেয় ভালো ব্যক্তি এবং দীর্ঘদিন রাজনীতি করে এসেছেন এবং ওনার চিন্তাধারা কাজ খুব ভালো। ওনার গাইডলাইন যেমন আমি পাই সেই মতো কাজ করি। বাকি আশুপালও উনিও ভালো ছিলেন রাজনৈতিক স্তরে, কিন্তু ওনার সঙ্গে কাজ আমি কোনোদিন করার সুযোগ পাইনি, কারণ সেই সময় আমি সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। কিন্তু দুজনেই ভালো মানুষের লোক। এতক্ষণ আপনারা দেখলেন ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। আজকে আমাদের বিশেষ অতিথি ছিল বিজেপি নেতা বাপন ঘোষ। সামনে আসবে অন্য কোনো ব্যক্তিত্ব বা অন্য কোনো নেতৃত্ব। আপনাদের চোখ থাকুক ডিজি বাংলায়। নমস্কার।